যে গল্পটি এখন পড়ব তার নাম অরুবাবুর গপ্প, লেখিকা নবনীতা দেবসেন। আসুন গল্প বলার দেশে যারা আমার শ্রোতা তাদের সঙ্গে আমিও পড়ব, আমিও শুনবো এবং আপনারাও শুনবেন। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন। গল্প অরুবাবুর গপ্প। অরুবাবু থাকে আমেরিকাতে, সমুদ্রের ধারে ফুলের বাগানওয়ালা একটা বাড়িতে মা আর বাবার সঙ্গে। অরুবাবু মাঝে মাঝে কলকাতায়ও থাকে, বাবার মস্ত ব্যবসা আছে। মাঝে মাঝে তাই তাদের কলকাতাতে থাকতে হয়, আর মাঝে মাঝে আমেরিকাতে। অরুবাবু মাঝে মাঝে বাংলা বলে আর মাঝে মাঝে ইংরেজি। মাঝে মাঝে ভাত মাছের ঝোল আর পুঁইশাকের চচ্চড়ি খায়, পরোটা আলু ভাজা, আর মাঝে মাঝে খায় চিকেন মাশরুম স্যুপ, বেকড হ্যালিভার, কোলস্লা, স্ট্রবেরিজ অ্যান্ড ক্রিম। চিকেনের ঝোল ভাত খেতেও ভালোবাসে, তবে সবচেয়ে তার পছন্দ মাছ। যে মাছে কাটা বাছতে হয় না সেই মাছ। অরুবাবু কখনও পাঞ্জাবি পাজামা পরে, কখনও টি শার্ট আর ট্রাউজার্স। সে কখনও বাঙালি ছেলে, কখনও আমেরিকান ছেলে হয়ে যায়। অরুবাবুর বয়স এখন প্রায় 5 বছর পূর্ণ। তার অনেক বন্ধুবান্ধব হয়েছে। কলকাতাতে গেলেও সে একটা স্কুলে যায়, আন্টিরা আছেন। আবার আমেরিকাতেও একটা স্কুলে যায়, ক্লাস টিচাররা আছেন। দেশে অরুর বন্ধুরা সবাই বাংলা বলে, আর ও দেশে তারা বলে ইংরেজি। অরু আগে মাঝে মাঝে কলকাতায় বন্ধুদের সঙ্গে ইংরেজিতে আর আমেরিকার বন্ধুদের সঙ্গে বাংলাতে কথা বলে ফেলতো, আর খুব মুশকিল হতো। এখন আর ওরকম হয় না। কলকাতাতে সে কলকাতার ভাষায় কথা বলে, আমেরিকাতে আমেরিকার কথা। আর বাড়িতে, কলকাতার বাড়িতেও আমেরিকার বাড়িতেও অরুবাবু কখনো ইংরেজি বলে, কখনো বাংলা। মা বাবা দুজনেই দুটো ভাষাতে কথা বলেন অরুর সঙ্গে। মাই বেশি বাংলা বলেন, আর মার ভয় অরু বাংলা যদি ভুলে যায় কি হবে তাহলে। অরু তো আর সত্যি সত্যি সাহেব নয়, সে তো বাঙালি। তাকে তো সাহেবদের মতন দেখতে নয়, তার হরিণের মতন কালো কালো বড় বড় চোখ, শ্বেতচন্দনের মতন গায়ের চামড়ার রং, ওরকম শ্বেতপাথরের মতন নয়। নরম কালো চুল অরুর, খড়ের মতন। হলুদ সোনালি চুল নয়। অরু জানে অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, একদম ওই পর্যন্ত। ঔষধ খেতে মিছে বলা পর্যন্ত শিখে ফেলেছে অরু। আমেরিকাতেও এসব তাকে মা শেখান বাড়িতে, পড়া খেলার ক্লাসে। আমেরিকাতে অরুর একজন ছোট্ট মতো দিদি আছে, তনয়া দিদি। অরুবাবুর সঙ্গে তনয়ার খুব ভাব। ছোট্ট ভাই অরুবাবুকে নিয়ে খেলাধুলো হই হুল্লোড়ের অন্ত নেই তার। মাঝে মাঝে একটু একটু যে ঝগড়াও হয়ে যায় না তা নয়। তনয়া দিদির চকোলেটটা বেশি বড় না অরুবাবুরটা? তনয়া দিদির সাইকেলের লাল রঙটা বেশি সুন্দর না অরুবাবুর সবুজ রঙটা? তনয়া দিদির বড় বড় 4টে টেডি বেয়ার, অরুবাবুর কেন মোটে 2টো? আবার অরুবাবুর যে অজস্র এরোপ্লেন ঘর বোঝাই, তনয়া দিদির মোটে 1টা। এই রকম আর কি। তা সে ঝগড়া ওদের মায়েরা এসে মিটিয়ে ফেলেন। অরুবাবুর মায়ের নাম রিনিমা আর তনয়া দিদির মায়ের নাম গিনিমা। ওরাও তো বোন, ওরা নিজেরা কিন্তু একদমই ঝগড়া করেন না। ওদের খুব ভাব। রিনিমার চুল লম্বা, গিনিমার চুল ছোট। রিনিমা দিব্যি গোলগাল, গিনিমা ফিনফিনে রোগা। এ নিয়ে কিন্তু তাদের কোনোই ঝগড়া নেই। অথচ তনয়া দিদি কেন লম্বা, অরুবাবু কেন অত লম্বা নয়, এ নিয়ে অরুবাবুর মাঝে মধ্যেই রাগ হয়। অরুবাবু যে তাকে হাত পায় না, তনয়া দিদি হাত পায়। তনয়া দিদির তো 7 বছর পূর্ণ কি না। অরুবাবুর মতন মাত্র ট্রানজিশনে পড়ে না সে, প্রাইমারি স্কুলে পড়ছে। 6 পূর্ণ হলেই অরুবাবুও ফার্স্ট গ্রেডে ভর্তি হবে। কলকাতাতে বলে ক্লাস 1, আমেরিকাতে বলে ক্লাস গ্রেড। কলকাতার স্কুলে মাত্র 9টা থেকে 12টা থাকতে হয়, আর তার মধ্যে একটা খেলার ক্লাস, একটাই ছবি আঁকার ক্লাস। আর আমেরিকাতে 9টা থেকে 3টে পর্যন্ত থাকতে হয়, তাতে 2টো খেলার ক্লাস, আর প্রত্যেকটা ক্লাসেই ছবি আঁকা থাকে, এমনকি বানানের বেলাতেও। এই তো গতকাল বানান করতে হয়েছিল। একটা লাল কুটি রেখে তার সামনের রাস্তায় প্রত্যেকটা পাথরে একটা করে বানান লিখতে হলো। আর একদিনের বানানের ক্লাসে আমেরিকাতে বলে স্পেলিং, একটা বাগান এঁকে, ফুল গাছ এঁকে তাতে বেড়া আঁকতে হলো। সেই বেড়ার ফাঁকে একটা করে বানান। অরুবাবুর খুব মজা লাগে স্পেলিং করতে,
কিন্তু তনয়া দিদিদের স্পেলিং ক্লাস এখন আর ওরকম ছবি এঁকে হয় না। ছবি আঁকলে কি হবে, ইংরেজি বানানের কোনো মাথা মুন্ডু খুঁজে পায় না অরুবাবু। সেদিন লিখেছে কুড, COULD কুড, আবার গুড GOOD গুড, আবার পুট PUT পুট, আবার রুড RUD রুড। এ কী রে বাবা, কেন রে বাবা? রিনিমা বলেন, আছে আছে, সবের নিয়ম আছে, পরে জানবে। কুডের মধ্যে এল কেন সেটা রিনিমাও জানেন না, টিচার অ্যানাও জানেন না, বাবাও জানেন না, কেউ জানে না। এমনই আশ্চর্য কাণ্ড স্পেলিং। কেন? যদি অরু এলটা নাই লেখে তো কি হয়? যদি KUD লেখে তবু তা কুড হবে? যদি COOD লেখে তবুও তো কুডই হবে। তবে অত ঝামেলা কেন করা? টিচার অ্যানা হেসে ফেলেন, বলেন, অরু কত ভাবনা চিন্তা করে। থাক, অত ভেবে আর কাজ নেই, এখন তো শিখে নাও, পরে অদল বদলের কথা ভাবা যাবে। এমনিতে অরুর স্কুলে অনেক বন্ধু আছে, কেউ মেয়ে কেউ ছেলে, কেউ দেশি কেউ বিদেশি। একজন আছে জাপানি মেয়ে, তার নাম কাজুকো, আর একজন আছে শিখ ছেলে, তার নাম সুরিন্দর, আর আছে মেক্সিকান মেয়ে একজন, তার নাম মারিয়া। মারিয়ার মাকে অনেকটা রিনিমা গিনিমাদের মতোই দেখতে। মারিয়ার মাথায় তনয়া দিদির মতন লম্বা কালো চুল। কাজুকোর মাথাতেও কি সুন্দর লম্বা কালো চুল, আর কাজুকোকে ঠিক ওই বৈঠকখানা ঘরে কাচের বাক্সের জাপানি পুতুলের মতন দেখতে। শিখ ছেলের মাথায় পাগড়ি বাঁধা, ওর নাকি চুলে ঝুঁটি খোপা বাঁধা আছে। কিন্তু অরুর আমেরিকান বন্ধুরা গ্রেগ, রব, ডিন, ড্যানি, কারুর চুলই কালো নয়। চোখের মণিরও নানান রকম রং, কারুর বাদামি, কারুর নীল, কারুর সবুজ রং। গ্রেগের যেমন সোনালি চুল, ব্লন্ড হেয়ার, নীল চোখ, ড্যানিকে বলে রেড হেড। ওর চুলের রং কিন্তু টকটকে লাল নয়, কমলা মতন। স্কুলে অরুর খুব ভালো লাগে। স্কুল থেকে রোজ যেতে হয় ওকে সুইমিং ক্লাসে। জল থেকে মোটেই উঠতে ইচ্ছা করে না অরুর। যতক্ষণ খুশি যদি থাকা যেত জলের মধ্যে, কি ভালোই না হতো। কিন্তু মা থাকতে দিলে তো। ঠিক 1 ঘন্টা পরেই টেনে তুলে নিয়ে যাবেন আবার শাওয়ারে চান করাতে, গা মোছাতে। অরুবাবুর সুইমিং ক্লাস হয় সুইমিং পুলের মধ্যে। সমুদ্রে কেন যে হয় না। অরুবাবুর সমুদ্র খুব পছন্দ। সাঁতারটা ভালো করে শেখা হয়ে গেলেই ও যাবে সমুদ্রে সাঁতার কাটতে। এখনও যায় মা বাবার হাত ধরে বিচ দিয়ে বেড়াতে বেড়াতে। কত লোক সাঁতার কাটে। মাঝে মাঝে মা বাবার সঙ্গে অরু জলে নেমে বালির ধারে ঝাপুস ঝুপুস করে বটে, কিন্তু সেটা তো সাঁতার কাটা হলো না, জলে খেলা করা হলো। এই সমুদ্রটার নাম প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান। এখানে অরু দেখেছে দূরে বড় বড় কালো তিমি মাছেরা ভেসে যাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, কখনো জলের ফোয়ারা তুলছে নাক দিয়ে। বাবা কখনো দেখান ডেকে, কখনো মা। অরু নিজে নিজে অবশ্য অনেকবার বাবাকে ডেকে বলেছে, বাবা ওই যে দেখো, নিশ্চয়ই ওটা সাবমেরিন। বাবা হাসেন, দূর বোকা, সাবমেরিন এখন কোথায়? অরুর একটা বই আছে, তাতে কেবল ছবিতে আর লেখাতে সাবমেরিনের গল্প। অরু মাঝে মাঝে দূরে সমুদ্রের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পায় একটা সাবমেরিন জলের তলায় ডুব দিল। পেরিস্কোপটা উঁচু হয়ে আছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঢেউয়ের তলায় হারিয়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে। বাবা হাসেন, বলেন, দূর পাগলা, ওটা সাবমেরিন নয়, একটা সিগাল জলে ঢেউয়ে ভাসছে। অরুবাবুর মন খারাপ হয়ে যায়। ও স্পষ্ট দেখতে পাচ্ছে ওটা পেরিস্কোপ, বাবা ওটাকে সিগাল বলে দিলেই হলো। মা কিন্তু অমন নয়। মাকে যদি অরু সাবমেরিনটা দেখায়, মা সেটা ঠিক দেখতে পান। মাকে সেদিন দূরে একটা হাঙরও দেখিয়েছিল অরুবাবু। মা লুক লুক মা, আর সার্ক। মা গো দেখো দেখো, হাঙর, হাঙরটা আমাকে তাড়া করেছে, ওই দেখো মা আমার দিকেই আসছে। চোখ গোল গোল করে মা বলেন, ও মা, সত্যি নাকি হাঙর? বাপ রে, কী কাণ্ড! কিন্তু তুমি ভয় পেও না, আসবে না ও তোমার দিকে। হাঙরটা এদিকে আসে না। মা হাঙর টাঙর, সাবমেরিন টেরিন সবই দেখতে পান, বাবা কিন্তু পান না। কিন্তু মাঝে মাঝে মাও কেমন যেন হয়ে যান। এই সেদিন অরুবাবু, মা, তনয়া দিদি আর গিনিমা দুপুরবেলায় মস্ত বড় কিং সাইজ খাটটাতে শুয়ে আছে। তনয়া দিদিকে আর অরুবাবুকে ঘুম পাড়াচ্ছেন ওদের মায়েরা। অরুবাবু মায়ের গায়ের ওপর পা তুলে দিয়েছে। মা আদর করে বললেন,
কার এমন ছোট্ট ছোট্ট পা রে? অরুবাবুরই কি কম? সেও তক্ষুনি বলেছে, আর কার এমন ধুমসো ধুমসো গা রে? কি সুন্দর বলেছে, ঠিক কবিতার মতন শোনালো না? ওমা, গিনিমা রিনিমা দুজনে হেসে গড়িয়ে খাট থেকে পড়ে যায় আর কি। তনয়া দিদিও ফিকফিক করে হাসতে শুরু করে শেষে খিলখিল করে হাসতে লেগে গেল। এতে এত হাসির কি আছে? তনয়া দিদি টেডি বেয়ারটাকে, সবচেয়ে বড় গোবদাটাকে ও যখনই সঙ্গে করে নিয়ে আসতে চায়, গিনিমা বলেন, এই ধুমসো পুতুলটা নিয়ে যেতে হবে না, ওটাই সবচেয়ে সুন্দর, গাবদা গাবদা, নরম তুলতুলে, ঠিক অরুর মার গায়ের মতন। কি অন্যায় কথাটা বলেছে অরুবাবু, কিন্তু বাড়িতে কেউ এলেই মা ওই গল্পটা বলেন আর সবাই হাসে। গিনিমাও এলে জিজ্ঞাসা করেন, কী রে অরুবাবু, কার ধুমসো ধুমসো গা রে? আর অমনি তনয়া দিদিটা হাসতে শুরু করে দেয়। মা বাবাও হেসে গড়াগড়ি যান। ছেলেবেলা থেকে এরোপ্লেনে চড়ে চড়ে দেশে গিয়ে অরুবাবুর এরোপ্লেন ব্যাপারটাই খুব ভালো লাগে। ওকে বাবা অনেক এরোপ্লেন কিনে দিয়েছেন। একটাতে ককপিট থেকে শুরু করে সিট বেল্ট পর্যন্ত সবই আছে। এমার্জেন্সি এক্সিস্ট আছে, ছোট ছোট বাথরুমের বেসিন, কল, কমোড, আয়না সব কিছুই রয়েছে। প্রায় 5 দিন লেগেছিল বাবাতে মাতে আর অরুবাবুতে মিলে ওই প্লেনটার সব পার্টসগুলো একত্র জোড়া দিতে। জেট ইঞ্জিনের পার্টসগুলো তো জোড়া দিতে হয়েছিল। বাবা আর মাই বেশিটা করে দিয়েছিলেন। ওই প্লেনটা, মা বললেন, ঠিক অরুবাবুর জন্য নয়, তনয়া দিদির জন্যও নয়, আরও বড় বড় বাচ্চাদের জন্য ঠিক হবে, বাবা মার মতন বড়দের জন্য। সত্যিই তো ওটা খুবই শক্ত খেলনা ছিল, কিন্তু এখন এত সুন্দর দেখতে লাগে। অরুবাবুর ঘরের ছাদ থেকে কি সুন্দর ঝুলে আছে, ঠিক যেন আকাশে একটা সত্যিকারের এরোপ্লেন। বাবাকে বলেছে অরুবাবু, বড় হলে এরোপ্লেন তৈরি করবে, এরোপ্লেনের পাইলটও হবে। বাবা বললেন, এরোপ্লেন তৈরি করবে না এরোপ্লেনের পাইলট হবে, ঠিক করে নাও, একসঙ্গে দুটো তো হতে পারবে না। মা বললেন, একসঙ্গে প্যাসেঞ্জার আর পাইলট কি হওয়া যায়? এইখানে অরুবাবুর খুব মুশকিল হয়েছে। প্লেনের পাইলট হতেও তার খুব লোভ, আবার এরোপ্লেন তৈরি করতেও খুব ইচ্ছে। মা বলেছেন এখনই ঠিক করতে হবে না, আরও 10-12 বছর টাইম আছে। 10-12 বছর কি অনেক সময় মা, না অল্প সময়? মা বললেন, তোমার জন্য অনেক সময়। এ কথাটাও ঠিক বোঝা গেল না। সময় কি এক একজন লোকের জন্য এক এক রকমের হয়? কম হয়, বেশি হয়? 1 ঘন্টা তো 1 ঘন্টাই, 1 আওয়ার, সেটা বেশি সময়। 1 মিনিট, সেটা কম সময়। তবে 10 বছর 12 বছর যদি অরুর জন্য অনেক সময় হয়, তবে মা বাবা তনয়া দিদি সকলের জন্যই অনেক সময়, তাই না? তবে দেশে, কলকাতাতে, ইন্ডিয়াতে অরুবাবুর দিম্মা দাদু আছেন। তারা কেবল বলেন অরুবাবুকে ওদের কাছে কলকাতাতেই থেকে যেতে, কিন্তু মা বাবাকে ছেড়ে যে অরুবাবু কোথাও থাকতে পারবে না, কলকাতাতেও না, আমেরিকাতেও না। একবার আমেরিকাতে স্কুলে কি একটা অদ্ভুত কাণ্ড হয়েছিল। ক্লাস টিচার অ্যানার মস্ত বড় ভুঁড়ি হয়েছিল বলে একদিন ওকে মারিয়া জিজ্ঞাসা করেছিল, অ্যানা, তোমার এত বড় ভুঁড়ি কেন? তুমি তো এত মোটা ছিলে না। অ্যানা তখন হেসে হেসে বললে, আমার পেটের মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে যে ঠিক তোমার মতন, সে যতই বড় হচ্ছে আমার পেটটাও তত বড় হচ্ছে। পেট থেকে সে যেই এই মাটিতে বেরিয়ে আসবে অমনি ভুঁড়িও চুপসে ছোট্ট হয়ে যাবে। সব বাচ্চারাই মায়ের পেটের ভেতর থেকে বেরিয়ে আসে। তোমরা প্রত্যেকেই এমনিভাবে এসেছিলে। তোমাদের মায়েদের ভুঁড়ির মধ্যে গুড়ি মেরে বসেছিলে তোমরা যতক্ষণ না তোমাদের জন্মদিনের তারিখটা চলে আসে। তখন হ্যাপি বার্থডে গান গাইলো বাবা মায়েরা, আর তোমরাও সবাই বেরিয়ে এলে পেট থেকে বাইরের আলো বাতাসে। অরুর গল্পটা শুনে খুব ভালো লাগলো। ও বাড়িতে গিয়ে মাকে বললে, মা, আমি কি তোমার ভুঁড়ির ভেতরে গুড়ি মেরে বসেছিলুম যতদিন না বার্থডেটা এলো? তারপর আমি তোমার পেট থেকে হুশ করে বেরিয়ে পড়লুম। রিনিমা তখন ওকে কোলে তুলে চুমু খেয়ে বাগানে নিয়ে গিয়ে বললেন, এই যে দেখছো আমাদের কেমন সুন্দর গোলাপ বাগান, ভগবানের ঠিক এমনি একটা বাগান আছে, ইচ্ছের বাগান। সেখানে এক একটা ফুল, এক একটা বাচ্চা। বাচ্চারা এই 2 ভাই মায়ের কোলে আসে। একজনরা আসে পেটের মধ্যে, আর একজনরা আসে
ওই ভগবানের বাগান থেকে ইচ্ছের মধ্যে যে ফুলটা দেখে খুব ভালো লাগে মায়েরা সেই ফুলটাই বেছে তুলে নেন, আর সেই ফুলটা একটা বাচ্চা হয়ে যায়। তুমি এসেছো সে ভগবানের বাগান থেকে। খুব সুন্দর আর সুগন্ধি একটা ফুল ছিলে তুমি। তুমি আমার পেটের মধ্যে ফুটে ওঠোনি, ভগবানের বাগানে আমার ইচ্ছের মধ্যে ফুটেছিলে। আমি তোমাকে তুলে এনেছি কোলের ভেতরে। পরদিন অরু স্কুলে গিয়ে অ্যানাকে বললে, অ্যানা, তুমি কাল আমাদের ঠিক কথা বলনি তো। সব বাচ্চারা তো মায়ের পেটের মধ্যে ফুটে ওঠে না, কেউ কেউ তৈরি হয় ভগবানের বাগানে, মায়ের ইচ্ছের ফুল হয়ে ফুটে থাকে। সেখান থেকেই মা আমাকে তুলে এনেছেন। আমার জন্ম মার পেটের মধ্যে হয়নি, ভগবানের বাগানে, মা বলেছেন। অ্যানা শুনে অরুবাবুকে কোলে নিয়ে অনেক অনেক আদর করে দিলে আর বললে, সত্যি কথাই তো, আমারই কাল বলতে ভুল হয়ে গিয়েছিল। মায়ের কোলে বাচ্চারা সত্যিই দুভাবে আসে, এক পেটের ভেতরে ম্যাজিক হয়ে, আর এক ইচ্ছের বাগানের ম্যাজিক হয়ে। দুটোই খুব আশ্চর্য আর খুব ম্যাজিক্যাল কাণ্ড। অরুবাবু ইচ্ছের বাগানের ফুল, ও খুবই স্পেশাল, ভগবানের দেওয়া উপহার। শুনে আনন্দে অরুবাবু নাচতে নাচতে বাড়িতে এসে মাকে জড়িয়ে ধরে একথা বললে, মা জানো, হোল ক্লাসের মধ্যে, পুরো ক্লাসটার মধ্যে আমি স্পেশাল, একজনই মাত্র ভগবানের বাগান থেকে এসেছি। আমি একা কেবল মায়ের ইচ্ছের ফুল হয়ে ফুটেছি। এই অহংকারের কথা শুনে মার কেন যে কান্না পেয়ে গেল তা অরুবাবুর মাথায় ঢোকে না। মা অরুবাবুকে কোলে করে কত আদর করলেন, আমার সোনা, আমার ধন, আমার 7 রাজার ধন মানিক বলে, আর চোখ থেকে জল পড়তে লাগলো। কেন যে সেদিন ধুমসো ধুমসো গা শুনে মা হেসেছিলেন তাও অরুর মাথায় ঢোকেনি, আর এদিন কেন যে চোখে জল এসে গেল মায়ের, তাও অরুবাবু বুঝতে পারে না। আবার পরে আর একদিন অরুবাবুরা তখন কলকাতাতে, ওখানে বাবুদাদার বিয়ে হচ্ছিল। অরুবাবু ধুতি পাঞ্জাবি মালা চন্দন পরে নিতবর সেজেছে, বাবুদাদার সঙ্গে ময়ূরপঙ্খী মোটরে চড়ে বিয়ে বাড়িতে যাবে। যখন সবাই রেডি, অরুবাবু হঠাৎ বলল, বাবুদাদা, বিয়ের পর তোমার পেট থেকে বেবি বেরোবে কবে? আমার সঙ্গে এসে খেলা করবে, নাকি তুমি ভগবানের বাগানে ফুল তুলতে যাবে? সবাই হো হো করে হেসে উঠল। এতেই বা এত হাসির কী ছিল? না, বড়দের ব্যাপার স্যাপার অরু সবসময় ঠিক ঠিক ধরতে পারে না। ভুরু কুচকে কত ভাবে ভাবে ভেবে আর কুল কিনারা পায় না। অরুবাবুদের দোতলার বারান্দা থেকে সমুদ্রে সূর্য ডোবা দেখা যায়। ওদের বাড়ির কাছে একটা জায়গার নাম সানসেট পয়েন্ট। সেখানে অনেক লোকে দূর দূর থেকে গাড়ি করে সূর্য ডোবা দেখতে আসে। আর অরুবাবু মার সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পায় রোজ সূর্য কেমন আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সাঁতারের স্কুলের মতো বড় লাল বলটার মতন আকাশ থেকে সমুদ্রের জলের ওপর এসে পড়ে, ভেসে থাকে। বাবা বলছেন, এখানে যখন রাত্রি হয় ইন্ডিয়াতে তখন দিন, আর ইন্ডিয়াতে যখন সানসেট হয় তখন একটা সূর্য ওঠে। ভোরবেলায় অরুবাবু যখন ওঠে তখন সূর্য উঠছে কি না দেখবার সময় থাকে না, স্কুলে বেরোবার তাড়া থাকে। তাই সন্ধেবেলায় মা যখন বারান্দায় বসে চা খান, অরুবাবু তখনই ডিনার খায় আর সানসেট দেখে। অরুবাবু বলে, গুড নাইট সূর্যি মামা, হ্যাভ এ নাইস ডে ইন ইন্ডিয়া, সে হাই ফর মি টু দিম্মা অ্যান্ড দাদু। দাদু দিম্মা রোজ ভোরবেলা উঠে লেকে হাঁটতে যান। তারা নিশ্চয়ই তখনই সূর্যি মামাকে গুড মর্নিং বলেন, ঠিক যখন অরুবাবু বলে গুড নাইট। কেননা সমুদ্রের মধ্যে যখন একটু একটু করে নেমে যাচ্ছেন লাল টুকটুকে সূর্যি ঠাকুর, ঠিক তক্ষুনি নিশ্চয়ই কলকাতাতে লেকের জলের ওপর তিনি একটু একটু করে ভেসে উঠলেন দাদু দিম্মার চোখের সামনে। ভাবতেই এত ভালো লাগে অরুর। এই তো এক্ষুনি ওর কাছে গুড নাইট করেই সূর্যি মামা টুক করে চলে গেল কলকাতাতে গুড মর্নিং করার জন্য। চুষে খাওয়া লাল লজেন্স চুষের মতন অল্প অল্প ছোট হতে হতে জলের মধ্যে যেই ফুরিয়ে যায় সূর্যটা, অরু তক্ষুনি বলে ওঠে, মা, দাদু দিম্মাকে এখন গিয়ে হ্যালো গুড মর্নিং বলছে সূর্যি মামা। না গো? মা বলেন, হ্যাঁ বাবা, তাই তো। সূর্যি মামা কখনো ঘুমোয় না, না মা? না বাবা, সূর্যকে কি ঘুমোলে চলে? সারা পৃথিবীতে প্রাণের যোগান দেন, দেবে কে? রোদ্দুরই তো প্রাণ।
তবে যেদিন বৃষ্টি পড়ে সূর্য ওঠে না সেদিন কি হয়? সেদিন কি সূর্যি মামার জ্বর হয় মা, তাই মেঘের লেপ চাপা দিয়ে শুয়ে থাকে? মা এবারে হেসে বলেন, ওরে বাবা, এই যে আমার কবি ছেলে হবে, তুমি প্লেন বানাবে, না প্লেন চালাবে, নাকি কবিতা লিখবে? অরুবাবু হাসতে হাসতে মার কোলে মুখ লুকোয়, ধুত,